আচ্ছা, 10 জন আছি আমরা। আলোচনাটা স্টার্ট করি আবার। বলছিলাম কিছু টার্মিনোলজি নিয়ে। কি হচ্ছে আমাদের আমাদের যে নর্মাল কথোপকথন বা যেই ভ্যালুই পাঠাতে চাই, এটা প্লেইন টেক্সট আকারে দেয়, হ্যাঁ, নর্মাল। এটাকে একটা অ্যালগোরিদমের মাধ্যমে, এবং এখানে একটা চাবি থাকে, সিক্রেট, একটা সিকোয়েন্স, সেটার মাধ্যমে অ্যালগোরিদম কি করে। অ্যালগোরিদম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং মূলত, বা কম্পিউটার প্রোগ্রামের সাথে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফর্মুলা যুক্ত থাকে, হ্যাঁ, গাণিতিক বিভিন্ন যুক্ত থাকে। তো দুজন মিলে আমাদের ভ্যালুটাকে পাল্টে সাইফার তৈরি করে দেয়, প্লেন টেক্সট থেকে সাইফারে রূপান্তর করে। এই যে ঘটনাটা, এই পুরো ঘটনাকে বলা হয় এনক্রিপশন। ঠিক আছে। আর এই ভ্যালুটা যখন ওই প্রান্তে যাচ্ছে, তখন ওই চাবি দিয়ে এই লকটাকে খুলতে হচ্ছে, হ্যাঁ, অ্যালগোরিদমটা ব্যবহার হচ্ছে। এই পুরো ঘটনাটাকে বলা হয় যে ডিক্রিপশন। ডিক্রিপশনের মাধ্যমে সাইফার থেকে আমরা আমাদের প্লেইন টেক্সট যেটা আছে সেটাকে পাচ্ছি। ওকে। কি ভ্যালু, প্লেইন টেক্সট, সাইফার টেক্সট, এটা। এরপর আসে ক্রিপ্টো সিস্টেমের কথা। এই ক্রিপ্টোগ্রাফিটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এখন আগে অ্যালগোরিদম বা এই টাইপের এখানে যদি যাই, যেটা হবে যে অনেক কথা বলা যাবে কিন্তু অনেক কিছু আমরা ফিল করতে পারবো না, হ্যাঁ, অনুভব করতে পারবো না আসলে কেন ক্রিপ্টোগ্রাফিটা আসলে সিকিউরিটির একটা কোর কনসেপ্ট, একদম ফান্ডামেন্টাল নলেজ গুলোর ভিতরে একটা। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেব। তবে এই এক্সাম্পল বা এই ধরনের মেকানিজম এখন ব্যবহৃত হয় না। আহ, এখানেই লিখি, এটাকে বলা হয় সিজার সাইফার। সেই যে রোমান সম্রাট জুলিয়াস সিজার ছিল, তার আবিষ্কার করা মেথড। তো যাই হোক, একদম বোঝার জন্য, একদমই বেসিক বোঝার জন্য এটা একটা ভালো উদাহরণ। তো নর্মালি কি হয়, আমাদের এ বি সিডির যে সিকোয়েন্স আছে, আমরা কিভাবে লিখি? এ, তারপর মনে করেন বি, সি, ডি, এভাবে করতে করতে আমাদের মনে করুন লাস্টে কি আসে, ডব্লিউ, এক্স, জেড। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল এবিসিডি সিকোয়েন্স। আচ্ছা, যদি এমন হয় আমি এই নিচের তিনটা, মানে একদম শেষের এক্স ওয়াই জেড কে সামনে যদি বসাই, এ বরাবর এক্স, বি বরাবর ওয়াই, সি বরাবর জেড বসালাম, এরপরে এবিসিডির সিকোয়েন্স যদি আমি শুরু করি, হুম, এরপর থেকে এ বসবে, এ, এবং এভাবে ডট ডট করে যেতে থাকলে আমাদের লাস্টের চারটা ভ্যালু কি হয়? এস টি ইউ ভি, এস টি ইউ ভি, মানে আমাদের টোটাল আলফাবেটই কটা? এক্স, ডব্লিউ এক্স ওয়াই জেড কে বা এক্স ওয়াই জেড কে আমি সামনে নিয়ে চলে এসেছি, তাই তো? তো এখানে আমার চাবি, আমার এখানে সিক্রেট হচ্ছে এই তিন। আমি তিনটা ভ্যালু পাল্টেছি, এটা হচ্ছে আমার সিক্রেট চাবি। ওকে। তো খেয়াল করুন, আমি যদি একটা স্যার message স্যার লিখি। কিছু মনে করবো না, একটু যদি এটা আর একবার একটু যদি আলোচনা আচ্ছা, যাচ্ছি, আমি আগে একবার প্রসেসটা বুঝে এরপর আবার রিপিট করবো পুরোটা। ওকে। আবার। তো মনে করুন আমরা নর্মালি এই আমাদের এবিসিডি সিকোয়েন্সে যদি একটা মেসেজ লিখি, উম, কি লেখা যায়, মনে করুন ড্যাড, মানে আমরা বাবাকে ইংরেজিতে ড্যাড বলে ডাকতে পারি, ডি, কে, ডি, তাই না? নর্মাল প্লেন টেক্সটে আমাদের এইটা হচ্ছে মেসেজ। আমাদের পরিবর্তিত
যে অ্যালগোরিদম বা ফর্মুলাটা আমরা তৈরি করলাম, যে এ বরাবর এক্স, বি বরাবর ওয়াই, সি বরাবর জেড, ডি বরাবর এ। তো এই ডি বরাবর হচ্ছে আমাদের এ। ওকে, তো আমাদের এইখানে মেসেজটা কি দাঁড়াবে? ডি বরাবর এ, এরপর আমাদের ড্যাড এ বরাবর আছে কি এক্স, এ এক্স, আবার পরে ডি, ডি বরাবর আছে এ, এ এক্স। পরের যেটা লাইন, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, যার যার উপর বেস করে, যার লজিকের উপর বেস করে আমরা পাল্টাচ্ছি। এইটা হচ্ছে আমার চাবি, সিকোয়েন্স। কোনটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে সিক্রেট। কেউ যদি, এখন আমি মনে করুন আপনাকে মেসেজটা পাঠালাম, আপনি এ এক্স এ লেখা দেখলেন, এটা দেখে কেউই বুঝবে না। হুম, যে এটা আসলে কি বোঝাচ্ছে, বা সবাই ভাবে এই কি হিজিবিজি জিনিসপত্র। হ্যাঁ, কিছু এর ভিতরে যে আসলে এটা যে অন্য একটা অর্থ আছে, এটা বুঝবে কে? যার কাছে যে এই সিক্রেটটা জানে, যে আমি এটা এবিসিডি সিকোয়েন্সে করেছি এবং এখানে মাত্র তিনটা আলফাবেট উলট পালট করেছি, এক্স ওয়াই জেড কে সামনে নিয়ে গিয়েছে। এইটা যে জানবে, শুধুমাত্র সেই কি করতে পারবে, আমার এই মেসেজটা এই এক্স কে আবার রিভার্ট করতে পারবে, যে এই ছক বরাবর বসিয়ে এ বরাবর ডি, এক্স বরাবর এ, আর আবার এ বরাবর হচ্ছে বি। ওকে, এরকম মানে ম্যাপ করার মতো, কে কার বরাবর আছে এটা দিয়ে মিলিয়ে আমার সিক্রেট যেটা, এটাকে আমি পুনরুদ্ধার করতে পারছি। মেকানিজমটা কি? জাস্ট এবিসিডি সিকোয়েন্সটা পাল্টে দিয়েছি। ওকে, সিকোয়েন্স পাল্টে আমি ডাটাটাকে কি করছি, এনক্রিপ্ট করে ফেলছি। জুলিয়াস সিজার হচ্ছে কি এই মেকানিজমটা ক্রিয়েট করেছে। ওকে, ডাটা এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট করার জন্য। ওকে, কোনো কনফিউশন আছে? তো এখানে মূল খেলাটা হচ্ছে এই চাবিটা নিয়ে, তাই না? অ্যালগোরিদম আর চাবিটা নিয়ে, যে কোন মেকানিজমে আমি লেখাটাকে পাল্টেছি এবং কতগুলো ভ্যালু, আমি এখানে তিনের বদলে পাঁচটা যদি ভ্যালু পাল্টাতাম, যে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই পাঁচটাকে এ বি সি ডি বরাবর বসিয়েছি, তখন কিন্তু এই মেসেজটা পাল্টে অন্য কিছু হতো, তাই না? অন্য কিছু একটা হতো। ওকে, তো এই যে চাবি, হ্যাঁ, অ্যালগোরিদমের চাবি, এইটা খুব সিক্রেটিভ একটা বিষয়। এটা বেহাত হয়ে গেলে কি হচ্ছে, আপনার সিক্রেটটা কিন্তু আর থাকছে না। Okay? আপনার সিক্রেট বলে আর কিছু থাকবে না। কিন্তু এই যে প্রসেস, এখানে সবগুলো একটা তারিখের কথা বলছি, তাই না? আমরা ক্রিপ্টো সিস্টেমের কথা যদি বলি, এখানে একটা চাবি দিয়ে যখন আমরা, মানে এক চাবি দিয়েই তালা লাগাচ্ছি, এক চাবি দিয়েই তালা খুলছি, এটাকে বলা হয় সিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক মানে প্রতিসম। প্রতিসমের বাংলা হচ্ছে প্রতিসম বাংলা শব্দই, হচ্ছে সহজ বলতে যেটা বোঝায় যে দুজন হুবহু একই রকমের। ঠিক আছে, অর্থাৎ আমার ডাটা যখন এনক্রিপ্ট করছি তখনও একটাই চাবি, যখন ডিক্রিপ্ট করছি তখন একটাই চাবি। ঠিক আছে, তবে এখানে অসুবিধা কি, এই চাবিটা আমি আবার এই বন্ধুকে পাঠাবো কি করে? তাই না, তাকে যে আমি পাঠাচ্ছি, তার তো এটা ডিক্রিপ্ট করা দরকার। এটা একটা ভেজাল। যদি এমন হয় যে ঠিক আছে, আমাদের দুজন কোথাও দেখা হয়েছে একসাথে চা খেতে খেতে, আমি তাকে পেন ড্রাইভে করে চাবিটা দিয়ে দিলাম,
সেটা ভিন্ন বিষয়, ইন্টারনেটে পাস করি, কিন্তু ইন্টারনেট দিয়ে এই চাবিটা আমি না হয় ডাটাটা এনক্রিপ্ট করে পাঠাচ্ছি, তো চাবিটাও যদি আমি পাঠাই, তো এই চাবিটা কিন্তু আমাদের এই যে হ্যাকার সাহেব বসে আছে, সে কিন্তু এটাকে কপি করে নিয়ে নিতে পারে, পারে না? তো তখন আমি ডাটা এরকম সাইফার করে পাঠিয়ে কোনো লাভ আছে? লাভ নাই তো। সে সাইফার টেক্সটটাও তো সে নিবে, চাবি যেটা অনলাইনে পাস করছিলাম সেটাও সে নিবে, নিয়ে তার নিজের মতো আনলক করে কিন্তু নিতে পারে, অর্থাৎ সিক্রেটটা ব্রেক করে ফেলতে পারে। এটা একটা অসুবিধা। তো এই অসুবিধা দূর করার জন্য যেটা আমরা করা হয় আরেকটা, একটা না এরকম আরো কতগুলো আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যাসিমেট্রিক এনক্রিপশন ব্যবহার করা হচ্ছে। অ্যাসিমেট্রিক এনক্রিপশনে কি হয়, দুইটা চাবি ব্যবহার করে। এটা একটা ভিডিও দিয়ে দেখাতে পারি, অ্যাসিমেট্রিক এনক্রিপশন ভিডিও। কারণ ছবি আঁকাচ্ছে অ্যানিমেশন আরো আরো ভালো আপনাদের হেল্প করবে। সাউন্ড অফ করে নি। নর্মাল আমাদের এনক্রিপশনে কি হচ্ছে, আমি একটা মেসেজ কাউকে পাঠাবো, এটা জাস্ট এনক্রিপ্টেড করে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের চাবি, যেটা একটা সিঙ্গেল চাবি দিয়ে আমি কমিউনিকেশন করছি, সিঙ্গেল টাইপ পাঠাচ্ছে, তো এই চাবিটা যদি হ্যাকারের কাছে চলে যায় তো আমার বেহাত হয়ে যাচ্ছে। তো তখন কি হচ্ছে, আমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশন পাচ্ছি। এটার কনসেপ্ট হলো আমার দুইটা চাবি থাকবে। ওকে। তো এখানে অবশ্য তারা সেন্ট্রাল স্টোরেজ দিয়ে বুঝিয়েছে না, অ্যালগোরিদম, এখানে আরএসএ অ্যালগোরিদম ব্যবহার করে, অ্যালগোরিদমের আলোচনা একটু পরে আছে। এখানে দুইজনেরই দুইটা চাবি থাকবে। ওকে। একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি, দুই জনেরই আছে। সুবিধা কি তাতে, আমি যখন ডাটাটা সেন্ড করবো, হ্যাঁ, সেন্ড করার সময় তাকে, জানি এখানে অ্যানিমেশনে দেখাবো যে আমি পাবলিক কিটা পাঠাবো, যে এইটা দিয়ে ডাটাটা এনক্রিপ্ট করো। হুম, এই অংশে না, এই অ্যানিমেশনটা ভালো না, মানে সে জাস্ট ধাম করে কনসেপ্টে চলে যাচ্ছে, নাথিং এলস। নর্মাল কমিউনিকেশনে যে চাবিটা যদি কেউ ধরে ফেলে, সিমেট্রিকের যেটা ইস্যু বলছিলাম সেটা। এরপরে অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক হচ্ছে দুইটা চাবি, যখন আমার কমিউনিকেশন হবে, এই পাবলিক কি আর প্রাইভেট কি আছে, তো আমি কমিউনিকেশনের আগে আমার বন্ধুকে আমার পাবলিক কিটা সেন্ড করলাম, দুইটা চাবি। এই প্রাইভেট কি যেটা, এটা আমার কম্পিউটারের ভিতরে থাকে, এটা কখনো অনলাইনে শেয়ার হয় না। ঠিক আছে। তো পাবলিক কি যেটা, এইটা অনলাইনে শেয়ার করেছে। তো এই পাবলিক কি দিয়ে ডাটা শুধু এনক্রিপ্টই করা যায়, এ দিয়ে ডাটা ডিক্রিপ্ট করা যায় না, এমন ভাবেই তৈরি করা। ডাটা ডিক্রিপ্ট করতে হলে শুধুমাত্র প্রাইভেট কি ব্যবহার করে। ঠিক আছে, তো আমি অনলাইনে কমিউনিকেশনের সময় বন্ধুকে কি করলাম, পাবলিক কিটা সেন্ড করে দিলাম, আচ্ছা তুমি এইটা দিয়ে ডাটাটা এনক্রিপ্ট করো। ওকে, তো সে সুন্দরভাবে ডাটাটা এনক্রিপ্ট করে
আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো মাঝখানে হ্যাকার যদি বসে এই চাবি পাবলিক কিটা নিয়েও নেয়, কোনো অসুবিধা নেই। কারণ আমার কম্পিউটারের ভিতরে থাকা এই যে প্রাইভেট কি, এইটা যতক্ষণ না তার হাতে যাচ্ছে, এটা যদি সে না পায়, সে ডাটা ডিক্রিপ্ট করতে পারবে না। ওকে, মানে দুইটা দুই কাজের জন্য। এবং চাবিগুলো এমন ভাবে তৈরি করা যে পাবলিক কি যেটা ছিল আমার, এটা থেকে যে ক্যালকুলেশন করে আমি প্রাইভেট কি বের করে নেব, তার কোনো উপায় নেই। হ্যাঁ, মানে অ্যালগোরিদম ভাবেই ম্যাথমেটিক্যাল এমন ফর্মুলা ব্যবহার করা হয় যে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে, মিলবে না। হ্যাঁ, বা মিলাতে গেলেও দেখা যাচ্ছে কয়েক শত বছর বা অন্তত কয়েক বছর লেগে যাবে, খুব ভালো কম্পিউটার ব্যবহার করলে কয়েক বছর লেগে যাবে এই এটা ক্যালকুলেশন শেষ করতে করতে। ওকে, তো এই উপায়ে যেটা ঘটনা ঘটছে যে আমার নিরাপত্তাটা নিশ্চিত থাকছে। আমার এই চাবিটা, সে যদি চাবির মানে দুইটা চাবির একটা পাবলিক কি পেয়েও যায়, আমি তাও নিশ্চিন্ত। এখান থেকে সহজে সে প্রাইভেট কিটা বের করতে পারবে না, গেস করতে পারবে না। ওকে। একটা অ্যালগোরিদম নিয়ে দেখাই। ডিএস অ্যালগোরিদম হচ্ছে, এখানে এই যে গ্রিন কালার যে অ্যালগোরিদমের যে কথাটা বলছিলাম, যে যার মাধ্যমে, যেই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমার ভ্যালুটা পাল্টে যাচ্ছে, ওই অ্যালগোরিদমের ভিতরে আসলে কি হয়, এগুলোও কিন্তু পাইথন বা এরকম কম্পিউটার প্রোগ্রাম দিয়ে করা যায়। ঠিক আছে? তার ভিতরে আসলে কি ঘটে একদম ছোট করে দেখাই, হ্যাঁ, খুব বেশি ডিটেলসে যাবো না, তাতে করে আপনাদের অনেক বোরিং লাগে। তবে যদি আপনাদের কারো আগ্রহ থাকে ব্যক্তিগতভাবে, এটা একটু স্টাডি করতে পারেন। আমরা যে মেসেজটা মনে করি এনক্রিপ্ট করতে চাচ্ছি, হ্যাঁ, এই পুরোটা কিন্তু একসাথে এনক্রিপ্ট হয় না। আমাদের কম্পিউটারের ভিতরে বিট অ্যান্ড বিট আকারে ভেঙে ভেঙে ডাটাগুলো এনক্রিপ্ট করে। হ্যাঁ, কিন্তু মনে করুন সে হচ্ছে 64 বিট আমার মেসেজ নিয়েছে, আর যে চাবিটাও হচ্ছে একটা অ্যালগোরিদম এবং একটা ভ্যালু, হ্যাঁ, একটা সংখ্যা বা একটা র্যান্ডম ক্যারেক্টার মতো থাকে, এটাতে ডাটাটা এনক্রিপ্ট করে। এই চাবি আর আমার ইনপুট, ইনপুট ব্লক বাম পাশে হচ্ছে আমার ইনপুট ব্লক, আমার ইনপুটটাকেও ভেঙে সে দুইটা টুকরো করে, লেফট সাইড মানে 64-রে ভেঙে 32 বিটের দুইটা সেকশন হয়। আমার এই চাবি দিয়ে একবার এই ডান পাশের সেকশনের সাথে, এখানে অবশ্য রাইট শিফটই করেছে, হ্যাঁ, লেফট শিফট করেছে, সবগুলো লেফট পার্ট যেটা বাম পাশের 32টা বিট, তার সাথে এক্স অর অপারেশন করে। এখানে আইসিটি, স্কুল কলেজে আইসিটি পড়ে থাকলে সেখানে এক্স অর এর ম্যাথ পড়েছেন, বাইনারিতে আমাদের পড়তে হতো, হ্যাঁ, বা পড়া লাগে। কম্পিউটারের ভিতরে আসলে ঘটনাগুলো ঘটে। তো একটা পোর্শন এক্স অর করছে, হুম, আবার রাইট পোর্শন এনে এর সাথে যুক্ত করে লেফট রে মানে করছে। এবং এই পুরো প্রসেসটা মানে ভিতরে এক্সর অপারেশন, এরপরে উলট পালট করা, এই পুরো প্রসেসটা চলছে 16 বার। এমন ভাবে তথ্যটাকে উলট পালট করে যে এর থেকে কোনোভাবেই আগের যে ইনপুট ছিল সেটাকে খুঁজে বের করা যায় না। মানে একবার চোখে দেখা গেল খুব সহজে বের করা যায় না। অনেকটা মানে সহজ বাংলা উদাহরণ যদি দিই, এই যে রমজান মাসে মুড়ি মাখায় না, বা এখনো তো রাস্তাঘাটে মুড়ি মাখাতে দেখেন কি করে, পেঁয়াজ মরিচ, তারপরে শসা টসা এগুলো দিয়ে এমন ভাবে মাখায় যে যে পেঁয়াজ নিচে ছিল সে কোথায় থেকে কোথায় হারিয়ে যায় তার ঠিক থাকে না, তাই না? একদম ভর্তা বানিয়ে ফেলে, উলট পালট করে ফেলে। তো অ্যালগোরিদমের ভিতরে এমন একটা ঘটনা ঘটে। ওকে, আমি একদমই শর্টে বলেছি, শুধু এই বিএসটাও অনেক বিগ একটা জিনিস, ক্যালকুলেশনটা কিভাবে ঘটে ম্যানুয়ালি, এখানেও হিসাবে বিষয় আছে। যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি না এর জন্য, কারণ আপনাদের বোরিং বোরিং লাগবে, কঠিন লাগবে অনেক। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, বল। স্যার আমার কোশ্চেনটা হলো যে স্যার আমরা যে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে যে একটা মেসেজ পাঠাবো এখন, পাবলিক কিটা তো স্যার পাঠাবো, বাট
আমি এটা কিভাবে বুঝবো যে আমি যার কাছে পাঠাচ্ছি তার কাছে এই প্রাইভেট কিটা আছে? বা এই প্রাইভেট কিটা তো আপনার হ্যাকারের কাছেও থাকতে পারে, মানে বিষয় যদি। না না, হ্যাকারের কাছে থাকবে না। এই যে যখন আমাদের কমিউনিকেশন হয়, হ্যাঁ, আমি তো দুইটা চাবির কথা বললাম, আমার দুইটা, ওর দুইটা, টোটাল চারটা চাবির মানে দুই সেট চাবিও হয়, মানে এটাও একটা সিস্টেম আছে। ওই সিস্টেমে যে ঘটনাটা ঘটে, যে আমি কমিউনিকেশনের আগেই, টিসিতে আমাদের মনে আছে হ্যান্ড শেকিং এর ঘটনা ঘটে, আগে তাকে একটা জি স্যার। টোকা দিচ্ছি যে আমি কমিউনিকেশন করতে চাই। এই জায়গায় চাবি শেয়ারিংটাও এরকম একটা ঘটনা ঘটে, আমি তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা সে আমাকে চাবি পাঠাচ্ছে যে আমি কমিউনিকেশন করতে চাই। তো চাবি পাঠালে চাবি দেখে আমরা, আমাদের সফটওয়্যার যেগুলো বানানো থাকে ও বুঝতে পারে যে হ্যাঁ, ওকে ট্রাস্ট। এবং এখানেও আরো একটা কনসেপ্ট আছে, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার একটা বিষয় আছে, যে ওর কাছে আদৌ আহ, এই চাবি আছে কিনা, হ্যাঁ, বা পাবলিক কি যে সে পাঠিয়েছেন, কেউ পাঠাইলেই তো তারা আমি ট্রাস্ট করতে পারি না। এইটারও একটা মেকানিজম আছে, অথরিটি থাকে কান্ট্রি লেভেলে, তারপরে গ্লোবালি এরকম অথরিটি থাকে, তারা হচ্ছে ভেরিফাই করে যে হ্যাঁ, ওকে ট্রাস্ট করা যায়, ও যে চাবি পাঠিয়েছে এটা ট্রাস্ট করা যায়, ও ভ্যালিড, ও যে সফটওয়্যার ব্যবহার করছে এগুলো ভ্যালিড, কারণ ওর কাছে প্রাইভেট কিটি আছে এবং একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে কাজ করছে। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বললাম, কিন্তু পিকেআই নিয়েই মানে অনেক আলোচনা আছে, আমি একদমই এক লাইনে বলেছি। তো যেটা হচ্ছে, ট্রাস্টেড সার্টিফিকেট দেখিয়ে চাবির আদান প্রদান করবে, তো তাতে করে দুই পক্ষের বিশ্বাস করা যায় হ্যাঁ, ওর কাছে চাবি আছে, এবার আমি টাকা পাঠাতে পারি। ওকে, এমন একটা মেকানিজম ঘটে থাকে। না স্যার, ভেরিফাইড করে যে সে ওই পক্ষ কিনা যাকে আমি পাঠাতে যাচ্ছি, সেরকম আরেকটা। ওটা থার্ড পার্টি, থার্ড পার্টি না মানে অথরিটি করে থাকে, এবং যে দ্বারাই অথরিটি ও, হয়, বাংলাদেশেও আছে আমাদের যে আইসিটি ডিভিশনটা না, আইসিটি মিনিস্ট্রি, ওদের, ওরা আছে, ওদের এই কি বলে, সিসিএ বলে, হ্যাঁ, সার্টিফিকেশন অথরিটি। তারপর রুট সিএ আছে, রুট সিএ কতগুলো, গুগল আছে, অ্যামাজন আছে, হ্যাঁ, এরা রুট সি এর এক একটা অথরিটি, মানে নিজেরাই সার্টিফিকেট সেল করে আর কি। মানুষের ক্যাশ ভ্যালু ঠিক আছে এটা দেখে সেল করে, যে হ্যাঁ ওকে সার্টিফিকেট দিলাম, ও ভ্যালিড। মানে লেয়ার বাই লেয়ারে এই ঘটনাটা ঘটে। এটা নিয়ে সার্চ করতে পারেন গুগলে, ইউটিউবে ভিডিও পাবেন, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, এই কনসেপ্টটা নিয়ে দেখতে পারেন। যেমন আমি সময় স্বল্পতার কারণে আসলে ডিটেলসে বলতে পারলাম না, খুব বেশি ডিটেলসে। ওকে। স্যার, হ্যাঁ বল। থ্যাংক ইউ। আমি বলছিলাম যে কেউ যখন আমার কাছে চাবি পাঠাবে, তার হুম। মানে পাবলিক কি, তো আমি সেটা দিয়ে ডাটা এনক্রিপ্ট করে যখন সেই ডাটাটি আবার তার কাছে পাঠাবো, তখন সেই ডাটার সাথে কি কোনো চাবি যাবে আবার? যেতে পারে যদি ডাবল লেয়ারের এমন হয় যে আমার চাবিটা এনক্রিপ্ট করে উম, তার ভিতরে আমার প্রাইভেট কি বা আরেকটা পাবলিক কি দিয়ে দিলাম, যাতে সেও এনক্রিপ্ট করে আমাকে সেন্ড করতে পারে কোনো ডাটা। তবে আমরা ও এত কমপ্লেক্স চিন্তা না করি, বোঝার সুবিধার্থে এমন আপাতত ধরে নেই যে একটা করেই চাবি আদান প্রদান হচ্ছে। ওকে। স্যার, হ্যাঁ বল। আমি বলতেছিলাম যে মানে যদি নেট না থাকে তো কোনোভাবে কি আমাদের হ্যাকিং কার্য চালিয়ে যাওয়া সম্ভব? আপনি কোথায় আছেন এটার উপর ডিপেন্ড করে। আমি একটা কথা শুনছিলাম যে নেট না থাকলেও নাকি রেডিও ওয়েভের মাধ্যমে হ্যাকিং কার্য চালানো যায় আর কি, না, সেজন্য। মানে বিষয় হচ্ছে যাদের হ্যাক করছেন তাদের রেডিও ওয়েভ ক্যাপচারের কোনো ডিভাইস আছে কিনা। এবার আপনি এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সেন্ড করতে পারেন কিনা, মানে দুই পক্ষেরই আলাদা রেডিও ডিভাইস থাকা লাগবে। আবার ওই পাশে যাকে হ্যাক করছেন, হ্যাঁ, এই যে রেডিও যে কমিউনিকেশন হচ্ছে, এইখানে হ্যাকিং এর ঘটনা হতে পারে, রেডিওর নিজস্ব মেকানিজম যেটা, ওইখানে দুর্বলতা থাকে, হ্যাঁ, ওখানে কিছু আক্রমণ করে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারে যদি রেডিও রিলেটেড কোনো ডিভাইস থাকে, সেইখানে হয়তো আক্রমণ করতে হবে, কিন্তু যেটা ইন্টারনেট
কানেক্টেড, হ্যাঁ, সেইখানে আপনি মানে কারণ ওদের মেকানিজম ভিন্ন, আলাদা ডিভাইস, সেখানে সরাসরি আক্রমণ চালাতে পারবেন না। আচ্ছা স্যার। Okay? তো যদি এমন হয় তো আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশেরই কোনো একটা সার্ভারে অ্যাক্সেস করেছেন অথবা করার চেষ্টা করছেন, বাইরের ইন্টারনেট নেই, আমাদের যে ইন্টারনেট এক্সচেঞ্জ সার্ভার আছে বা ভিওআইপি যে রাউটার সার্ভার আছে, এগুলোর থ্রুতে এগুলোর কমিউনিকেশন কিন্তু চলতে থাকে। হ্যাঁ, এটা এটা বন্ধ হয় না। ইন্টারনেট এক্সচেঞ্জ সার্ভার মেবি আগের ক্লাসে বলছিলাম বা অন্য ব্যাচে বলছিলাম, এটার মাধ্যমে কমিউনিকেশন সচল থাকে, এটা বন্ধ হয় না কখনো। ওটা হচ্ছে কান্ট্রি লেভেলে এক সার্ভার থেকে আরেক সার্ভারে কমিউনিকেশন করতে পারবেন। এফটিপি সার্ভার যদি থাকে, এক সার্ভার থেকে আরেক সার্ভারে এফটিপির মাধ্যমে কমিউনিকেশন সচল রাখা যায়। তো তখন দেখা যাচ্ছে এফটিপি কমিউনিকেশন যেটা হচ্ছে, ওইখানে কোনো দুর্বলতা ব্যবহার করে হ্যাকিং এর কাজ করা যেতে পারে। তবে যদি এমন হয় যে বাংলাদেশে বসে ইউএসএ তে হ্যাকিং এর চেষ্টা করছেন, কিন্তু গভর্নমেন্ট পুরো নেট, কান্ট্রির নেট বন্ধ করে রেখেছে, তখন তো সেটা সম্ভব না। জি স্যার। ওকে, আমরা কিছু টুলস টেকনিকে যাই। আমাদের নিজেদের যদি এরকম হ্যাশ ভ্যালু বা এনক্রিপশন আমরা করতে চাই, হ্যাঁ, উম, এটা হচ্ছে ফাইল এনক্রিপশনের আমাদের একটা সফটওয়্যার, এটা ফ্রি এডিশন, 1 মাসের ফ্রি ট্রায়াল দেয়, ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের ফাইল টাইল যা আছে এগুলো এনক্রিপ্ট করে দিবে। এমনিতে আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি, জুম, গুগল ড্রাইভ টাইভ, এরাও এনক্রিপ্ট করে। এক্সক্রিপ্ট দিয়ে কি হচ্ছে, আপনি এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করে আলাদা করে এনক্রিপশন করে দিচ্ছেন। গুগলের এনক্রিপশন মেথড কিন্তু গুগল জানে। হ্যাঁ, আপনার তথ্য যদি গুগল মনে করে বা সিক্রেট সার্ভিস যদি মনে করে ডিক্রিপ্ট করতে চায়, তারা করতে পারে। তো অ্যাডিশনাল সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করে এনক্রিপ্ট করলে যেটা হচ্ছে, আপনি আরো আরো একটা লেয়ার নিজে থেকে এনক্রিপ্ট করে দিচ্ছেন। গুগলের নিজস্ব এনক্রিপশন তো আছে, তার ভিতরেও এনক্রিপ্টেড ডাটা আপনি পাঠাচ্ছেন। আচ্ছা, এরপর হ্যাশ নিয়ে কথা বলি। হ্যাশ আর এনক্রিপশন একটু তফাৎ আছে। এনক্রিপ্টে ডিক্রিপ্ট করা যায়, চাবি টাবি জানলে, কিন্তু হ্যাশ রে ডি হ্যাশ বা এরকম আসলে করা যায় না। হ্যাঁ, দুটো মেকানিজম ভিন্ন, হ্যাশ আর এনক্রিপশন। এমডি5 হ্যাশটা খুব বহুল ব্যবহৃত, ব্যবহার হয়ে থাকে। মনে করুন আমি একটা কিছু লিখলাম, ফুল, আমি আগে কোনো স্পেস বা কিছু দেইনি, হ্যাঁ, খেয়াল করুন, আমি জেনারেট দিলাম, এটা এমডি5 হ্যাশ জেনারেট হলো। ধরুন SHA-1, এটা হচ্ছে অ্যালগোরিদমের নাম জাস্ট, হ্যাঁ। এখানে আমার একটা ভ্যালু জেনারেট হলো। এবং হ্যাশিং এর একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা হ্যাশ ইউনিক হয়। খেয়াল করুন, আমি কিচ্ছু দেইনি, একটা ডট দিয়েছি জাস্ট, সিঙ্গেল একটা ফুল স্টপ দিয়েছি, কোনো স্পেস বা কিচ্ছু পাল্টাইনি। এখন যদি হ্যাশ জেনারেট করি, একদম টোটাল ভিন্ন একটা হ্যাশ তৈরি হবে এখানে। ঠিক আছে, তো অনেক সময় কমিউনিকেশনে কি করে, হ্যাশিং ব্যবহার করে, হ্যাশ ভ্যালু পাস করে। সবে যে এনক্রিপ্টেড থাকবে এমন না, বা এনক্রিপশন হ্যাশিং দুই কনসেপ্ট একসাথে ব্যবহার করতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো হ্যাশ ভ্যালু বা এরকম যদি থাকে, মানে কোনো একটা হ্যাশ ভ্যালু হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড শব্দটার হ্যাশ ভ্যালু এমন, মনে করুন এই হ্যাশ ভ্যালু পেয়েছেন, এখন এটা আপনার ক্র্যাক করা দরকার। কিভাবে ক্র্যাক করতে পারেন খুব সহজে, এরকম দুইটা সাইট দেখা, একটা হচ্ছে hashes.com। ওর সুবিধা কি, আগে এখানে আমি যে হ্যাশটা পেয়েছি ওটা যদি দেই, অবশ্য ক্যাপচা সলভ করা লাগবে। এটি হচ্ছে TTWC5H।
সাবমিট অ্যান্ড সার্চ ও কি করে, যেটা আসলে কি হ্যাশ, তো ডাটাবেজে এটা ক্র্যাক করা হ্যাশ যদি থাকে, কি হ্যাশ বা এটার ভ্যালুটা সে শো করবে। এটা একটা সাইট। হ্যাঁ, ম্যাচ সার্চ মানে আরো কয়েকটা অপশন আছে, আমি আরেকটা সাইট দেখাই, সেটা হচ্ছে crackstation.net। ও হ্যাশ ক্র্যাকিং এর ক্ষেত্রে অনলাইন বেসড সার্ভিস। কিছু কালি লিনাক্সের আমাদের টুলস আছে, তবে ওই আলোচনা যাচ্ছে না, ওখানে আরেকটু কিছু আমাদের টুলস টেকনিকের কিছু দরকার আছে। হ্যাঁ, আমি আপনাদের সিস্টেম হ্যাকিং এর যখন ক্লাস নিব, তখন আরেকটা রিসোর্স শেয়ার করব। ওকে, এই হ্যাশ হ্যাশ ক্র্যাকিং রিলেটেড আরো কিছু টুলস কনসেপ্টের সেখানে আলোচনা থাকবে। ওকে, আপাতত আমাদের এই টুলসটা যেটা দরকার হ্যাশ ক্র্যাকিং এর জন্য, হ্যাশ ভ্যালু বা এরকম যদি পাই, এখানেও যদি আমি এই হ্যাশ ভ্যালুটা দেই, আই এম নট রোবট, টপিক লাইট, ক্যাপচা সলভ করতে করতে ক্লাস টাইম না শেষ হয়ে যায়। ওকে, ক্র্যাক হ্যাশেস। তো কি করো, ডাটাবেজে এটা সার্চ করে কি টাইপের হ্যাশ এবং এটা কি রেজাল্ট সেটা খুঁজে বের করে রাখে। তবে সবগুলোরই যে সে পাবে এমনটা না। ওকে, তো আমার সিক্রেট ভ্যালু ট্যালু পেলে crackstation hashes.com এদের সাহায্য নিতে পারি, যাতে এটা কি ভ্যালু পাস হচ্ছে, কি ধরনের ভ্যালু পাস হচ্ছে সেটা আমাদের জানতে সাহায্য করবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এনকোডিং, এনকোডার অনলাইন। বিভিন্ন ধরনের এনকোডিং ব্যবহার হয়, ইউআরএল এনকোড, বেস 64 এনকোড। ওকে, যেমন আমি যদি একটা কিছু লিখি, ফুল যদি এনকোড করি, বেস 64 হচ্ছে আরেকটা অ্যালগোরিদম, এটা এনকোড হয়ে এরকম একটা ভ্যালু জেনারেট করবে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি বা অপারেটিং সিস্টেম লেভেলে এরকম অপারেটিং সিস্টেম আসলে হ্যাশটা বেশি ব্যবহার হয়। যেমন উইন্ডোজ যেটা আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, উইন্ডোজে যেটা চলে গেছে এনপিএলএম হ্যাশ, হ্যাঁ, এই ধরনের হ্যাশ ব্যবহার করে। অ্যাপ্লিকেশনে সিকিউরিটি বাড়ানোর জন্য এনকোডিং ব্যবহার করে। এদের মৌলিক কিছু পার্থক্যের জায়গা আছে, কোনটা কি। বেস 64 একটা ব্যবহার করে, আরো আছে কতগুলো এনকোডিং এর ফরম্যাট। একটা হচ্ছে ইউআরএল এনকোড। হ্যাঁ, যখন আমরা অ্যাপ্লিকেশন সিকিউরিটির কাজ করতে যাব, অনেক ওয়েবসাইটে দেখবো এরকম এনকোড করে রাখে। সাপোজ আমি দিলাম HTTPS youtube.com/video ID=1, সাপোজ এমন কিছু একটা লেখা। তা ইউআরএল এনকোড হলে যেটা হবে, এরকম একটা ভ্যালু দেখাবে। ওকে, অনেক সময় অ্যাপ্লিকেশনে ওদের সিকিউরিটি বাড়ানোর জন্য এইভাবে আমাদের ভ্যালু গুলোকে উলট পালট করে দেয়। আবার আমরা নিজেরাই অনেক সময় হ্যাকিং এর কাজে দেখা যায় অ্যাপ্লিকেশনকে বোকা বানানোর জন্য। সাপোজ অ্যাপ্লিকেশন, তার ভিতরে বলাই আছে youtube.com দেখলেই ওরা ব্লক করে দিবা, তো আমি কি করতে পারি, youtube.com এভাবে না লিখে এই এরকম একটা এনকোড, ইউআরএল এনকোড করে দিলাম। তো ওদের রুলস এর ভিতরে মনে করুন এটা লেখা নেই, তো সে ভাববে যে না, এটা তো নতুন ভ্যালু, এটা মনে হয় ভ্যালিড, সে দেখা গেল বোকা হয়ে যেতে পারে। ঠিক আছে, এনকোডিং এর কনসেপ্টটা ঘুরে ফিরে আমাদের এভাবে কাজে লাগবে। ওকে, বেস 64 এনকোডিং, ইউআরএল এনকোডিং, এমন কতগুলো তফাৎ আছে। এনক্রিপশন ভার্সেস হ্যাশিং ভার্সেস এনকোডিং, এই তিনটার তফাতের আহ, একটু দেখি। হুম, 64 এনকোডিং, 64 এনকোডিং, 64 হ্যাশিং, 64 এনক্রিপশন।
তফাৎটা আসলে কোথায়? এনক্রিপশনকে রিট্রাইভ করা যায়, ওই যে চাবি যদি আমাদের জানা থাকে, এনকোডিং এও রিট্রাইভ করা যায়, কিন্তু হ্যাশ যেটা, ওই হ্যাশ রে, মানে হ্যাশের যে আগের যে ভ্যালু, এটা কখনো পাওয়া যায় না। যেটা করা যায় ক্র্যাকিং এর চেষ্টা করে। ক্র্যাকিং এ যেটা হয় যে অনেক এরকম ভ্যালু দিয়ে নিজেরা হ্যাশ জেনারেট করে, যে ক্র্যাক স্টেশন ওর কাছে মনে করুন এরকম প্লেইন টেক্সট যেটা রেজাল্ট, এরকম অনেকগুলো শব্দের হ্যাশ তৈরি করা আছে। আমরা যখন সার্চ দিচ্ছি, ও তখন ওর ডাটাবেস থেকে দেখে যাচ্ছে এইরকম হ্যাশ দিয়ে সার্চ দিচ্ছে, আমার ডাটাবেসে এরকম কোনো হ্যাশ আছে কিনা। যদি মিলে যায় ওইটা কোন শব্দের হ্যাশ ভ্যালু, ওটা হচ্ছে পাসওয়ার্ড শব্দের হ্যাশ ভ্যালু, এইটা আমার রেজাল্টে দেখাচ্ছে যে হ্যাঁ এটা পাসওয়ার্ড শব্দের হ্যাশ ভ্যালু। কিন্তু কিন্তু বাস্তবে সে কিন্তু ক্র্যাক বলতে ওই অ্যালগোরিদমের রিভার্স করছে না, এটা কিন্তু তার পক্ষে পসিবল না, হ্যাশিং এটা করা যায় না। খুব এটা হচ্ছে পার্থক্যের জায়গা। আর এনকোডিংটা, যে আমরা ওয়েবের যে এনকোডিং যেটা দেখলাম, ইউআরএল এনকোডিং, বা এটা ইউজেবিলিটি বাড়ানোর জন্য, ডাটা ইউজেবিলিটি, আমি বেস 64 এনকোড করে তারপরে কোনো একটা রিকোয়েস্ট রেসপন্সে পাঠাচ্ছি এমন। ওকে, আর হ্যাশিং এর ইন্টিগ্রিটিটা নিরাপদ রাখে। কারণ আমরা যখন হ্যাশ তৈরি করলাম, MD5 যখন তৈরি করলাম, দেখলাম যে সিঙ্গেল একটা ডট দিয়েছি, ডটের জন্য পুরো হ্যাশ ভ্যালু পাল্টে গিয়েছে। তো তাতে করে সুবিধা কি মনে করুন, আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে তারা বলে যে আমাদের এই হ্যাশ ভ্যালু চেক করো। সেটা কেন? যে মাঝখানে অনলাইনে কমিউনিকেশন করার সময় কোনো হ্যাকার যদি একটা সিঙ্গেল বিটও পাল্টায়, তখন কি হবে, পুরো হ্যাশ ভ্যালু পাল্টে যাবে। তো আপনার বন্ধুর কাছে যে হ্যাশ আর আপনার কাছে হ্যাশ, দুইটা যদি না মিলে, দ্যাট মিনস আপনি যে ডাটাটা অনলাইনে পাস করছিলেন এটা কেউ সিঙ্গেল বিট হলেও মডিফাই করেছে। ওকে, এতে করে নিশ্চয়তাটা থাকে যে হ্যাঁ এইটা পাল্টেছে। ওকে, এদের ভিন্নতা আছে, তিনজন তিন কাজে ব্যবহার হয়, আর এনক্রিপশন ব্যবহার হয় কনফিডেন্সিয়ালিটি, নিরাপত্তার জন্য। ওকে, হ্যাশিং আপাত দৃষ্টিতে নিরাপত্তা মনে হলো, ও মূলত ইন্টিগ্রিটিটা চেক করে যে না সবাই ঠিক আছে, কেউ পাল্টায়নি। আর এনক্রিপশন হচ্ছে কি বলবে, যে সবাই লুকিয়ে থাকবে, বোঝা যাবে না কি লিখছে। ওকে, আচ্ছা আমাদের এটা কেটে যাবে, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ হ্যাকিং এর বিভিন্ন কনসেপ্টের আলোচনা করব। ওকে, আমাদের এনক্রিপশনের আলোচনা এ পর্যন্তই থাকবে। স্যার আমার স্যার একটা প্রশ্ন। অ্যাটেন্ডেন্সটা, বুঝিনি কারো কথাই। স্যার আমার অ্যাটেন্ডেন্স বাকি ছিল 2টা ক্লাসে। মাহমুদুল ইসলাম, জি স্যার। 11। 13-14 না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। 11। স্যার আমার হ্যাঁ বলুন, কেটে যাবে, দ্রুত বলুন। স্যার অনলাইনে এগ্রিমেন্ট পেপার কেমন হয়